আকাশবাণী আগরতলা স্থানীয় সংবাদ পড়ছি চন্দন লেখাপাল। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন রাজ্য সরকার পিলাককে প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে বলেছেন প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনজাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে প্রবাসীদেরও যুক্ত করতে হবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পাকিস্তানের সমালোচনা করে বলেছেন পাকিস্তান কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে। এবারে সংবাদ বিস্তারিত। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ দক্ষিণ জেলার জোলাইবাড়ি ব্লকের পশ্চিম পিলাক দ্বাদশ স্কুল মাঠে পিলাক প্রত্ন পর্যটন উৎসবের উদ্বোধন করেন। উদ্বোধন অনুষ্ঠানে রাজ্যপাল বলেন পিলাক সভ্যতার নিদর্শনগুলি অভিনব, সেই সময়কার কারিগরদের দক্ষতার নিদর্শন রয়েছে এই নিদর্শনগুলিতে। ঐতিহাসিক দিক থেকেও পিলাকের গুরুত্ব অপরিসীম। রাজ্য সরকার পিলাককে প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে। সমবায়মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া, দক্ষিণ জেলা পরিষদের সভাধিপতি দীপক দত্ত, দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। উদ্বোধন অনুষ্ঠান শেষে রাজ্য সরকারের 11টি দপ্তরের উন্নয়নমূলক কাজকর্মের খতিয়ান ও সচেতনতার বার্তাবাহী প্রদর্শনী মণ্ডপের ফিতা কেটে প্রদর্শনী মণ্ডপগুলি ঘুরে দেখেন রাজ্যপাল সহ অন্যান্য অতিথিরা। 3 দিনব্যাপী উৎসবের সাংস্কৃতিক মঞ্চে প্রথম সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান ইতিমধ্যেই শুরু হয়েছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে আজ আগরতলায় সচিবালয়ে মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহার সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎকারে মিলিত হন। সাক্ষাৎকারকালে উভয়ের মধ্যে জনজাতিদের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। উভয়ের মধ্যে রাজ্যের জনজাতি সমাজের সার্বিক উন্নয়ন, তাদের সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন, চলমান কল্যাণমূলক কর্মসূচির অগ্রগতি এবং ভবিষ্যতে আরও কার্যকর অন্তর্ভুক্তিমূলক উদ্যোগ গ্রহণের বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীকে জানান কেন্দ্রীয় সরকারের সহযোগিতায় রাজ্য সরকার জনজাতিদের সার্বিক উন্নয়নের প্রতিশ্রুতিবদ্ধ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী আজ দক্ষিণ জেলার বীরচন্দ্র একলব্য আদর্শ আবাসিক বিদ্যালয়ে রাজ্যের জনগণের নিত্য ব্যবহার্য পোশাক, খাদ্য সামগ্রী সহ অন্যান্য সামগ্রী নিয়ে তৈরি ট্রাভেল কর্নারের উদ্বোধন করেন। অনুষ্ঠানে তিনি বলেন দেশে মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড় ও উত্তর পূর্বাঞ্চল সহ 12.5 কোটি জনজাতি পরিবার বসবাস করে। ভারতবর্ষে জনজাতিদের ঐতিহ্য এবং পরম্পরার কথা তুলে ধরে তিনি বলেন জনজাতিরা ধরিত্রীকে মা বলে সম্বোধন করেন এবং ভারত সহ পৃথিবীর যে কোনো প্রান্তের আদিবাসীরা যে কোনো পুজো পার্বণে প্রথমে ধরিত্রীর পুজো করেন। তিনি বলেন প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখার ক্ষেত্রেও জনজাতিরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। तो जितनी नदियां प्रदूषित हो गई देश में, ये जनजाति समाज ने नहीं की, क्योंकि जल को भगवान के रूप में हम वंदना करते हैं। ये उद्यमियों ने और उद्योगपतियों ने नदियों को प्रदूषित किया, जनजाति समाज का योगदान नहीं है बच्चों। ये हवा प्रदूषित हुई है तो इसमें जनजाति समाज का योगदान नहीं है। यदि ये सारे जंगलों को सफा, जंगल कट गए हैं और पूरी दुनिया का प्राकृतिक असंतुलन हुआ है, इसके लिए जनजाति समाज का योगदान उसमें नहीं है। जनजाति समाज प्रकृति को पूजने वाला समाज है। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসটি কর্পোরেশনের চেয়ারম্যান তথা বিধায়ক রামপদ জমাতে এবং দক্ষিণ জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি প্রমুখ। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে প্রবাসীদেরও যুক্ত করতে হবে। এতে প্রবাসীরা রাজ্যে শিল্পক্ষেত্রে বিনিয়োগে উৎসাহিত হবেন। আজ সচিবালয়ে বিভিন্ন দপ্তরের বিভিন্ন প্রকল্পের কাজের অগ্রগতি বিষয়ে এক উচ্চ পর্যায়ের বৈঠকে কথা বলেন তিনি বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আত্মনির্ভর ভারত গড়ার অঙ্গ হিসেবে পরিকাঠামোগত উন্নয়নে বিশেষ জোর দিয়েছেন। প্রধানমন্ত্রীর লক্ষ্যকে সফল করতে নির্দিষ্ট লক্ষ্যমাত্রা সামনে রেখে রাজ্যে বিভিন্ন প্রকল্প রূপায়ণ করতে হবে। সভায় বিভিন্ন দপ্তরের আধিকারিকরা নিজ নিজ দপ্তরের উন্নয়নমূলক কাজের অগ্রগতি তুলে ধরেন। উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায়, অর্থ, পূর্ত, নগর উন্নয়ন, শিক্ষা ও গ্রামোন্নয়ন দপ্তরের সচিবগণ এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অনুরাগ। রাজ্য বিধানসভার অধ্যক্ষ প্রয়াত বিশ্ববন্ধু সেনের স্মরণে আজ বিধানসভার লবিতে স্মরণ সভার আয়োজন হয়। সভায় প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতি শ্রদ্ধা জানিয়ে পরিষদীয় মন্ত্রী রতনলাল নাথ বলেন প্রয়াত বিশ্ববন্ধু সেন ছিলেন প্রকৃত জননেতা ও মানুষের প্রতি সংবেদনশীল একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব। বিধানসভার ভারপ্রাপ্ত অধ্যক্ষ রামপ্রসাদ পাল প্রয়াতের প্রতি শ্রদ্ধা জানিয়ে অধ্যক্ষ হিসেবে বিশ্ববন্ধু সেনের ভূমিকার কথা তুলে ধরেন। বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী প্রয়াত বিশ্ববন্ধু সেনকে একজন দক্ষ রাজনীতিবিদ হিসেবে উল্লেখ করেন। বক্তব্য রাখেন সরকারি মুখ্য সচেতক কল্যাণী রায়, বিধানসভার সচিব একে নাথ। এর আগে অতিথিরা প্রয়াত বিশ্ববন্ধু সেনের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা জানান। তাঁর স্মরণে নীরবতা পালন করা হয়। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এয়ার অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য রাখুন নিউজ অন এয়ার অফিসিয়ালে। আকাশবাণী আগরতলার সংবাদের আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা।
বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর পাকিস্তানের সমালোচনা করে বলেছেন, পাকিস্তান কয়েক দশক ধরে সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দিয়ে আসছে। আজ লুক্সেমবার্গে ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে আলাপকালে ডক্টর জয়শঙ্কর কথা বলেন। তিনি বলেন, আজকের বিশ্বে কিছু দেশ কেবল সেখানেই কাজ করে যেখানে তাদের লাভ হয়, কিন্তু তবুও ভারতকে বিনামূল্যে তারা পরামর্শ দেয়। তিনি বলেন, অপারেশন সিন্দুরের সময় একই পরিস্থিতি তৈরি হয়েছিল, যখন কিছু দেশ উত্তেজনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল, কিন্তু তারা তাদের নিজস্ব অঞ্চলের সমস্যাগুলিকে উপেক্ষা করেছিল। তিনি রাজনৈতিক, ব্যবসায়িক এবং প্রযুক্তিগত ক্ষেত্রে লুক্সেমবার্গের সঙ্গে ভারতের গভীর অংশীদারিত্বের উল্লেখ করেন। তিনি দুদেশের মধ্যে সম্পর্ক আরও গভীর করার ক্ষেত্রে ভারতীয় প্রবাসীদের অবদানের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে 2025-এ বিভিন্ন সংস্কার পূর্ণমাত্রা পেয়েছিল। গোটা বছর সচেতনভাবে আরও বড় করে ভাবা, দ্রুতগতিতে এগিয়ে যাওয়া এবং আরও ব্যাপক সংস্কারের পথ বেছে নিয়ে ভারতের জন্য বছরটি স্মরণীয় হয়ে উঠেছিল। প্রধানমন্ত্রীর নেতৃত্বে পুরনো আইনের বেড়াজাল থেকে বেরিয়ে আসা, কর ও নিয়ন্ত্রক কাঠামো সরলীকরণ, শিল্পের জন্য নতুন দিগন্ত উন্মোচন সহ আত্মবিশ্বাসী, সামঞ্জস্যপূর্ণ, যুগান্তকারী বছর ছিল 2025। এ নিয়ে একটি প্রতিবেদন। 2025-এ ভারতের অর্থনৈতিক দর্শন স্বচ্ছতা, ব্যাপকতা এবং আন্তর্জাতিক উচ্চাকাঙ্ক্ষা অভিমুখী ছিল। এর প্রভাব দেখা গেছে গ্রামীণ ভারত, শিল্প, শ্রম বাজার এবং ভবিষ্যৎ নির্ধারণকারী ক্রম উন্নয়নশীল ক্ষেত্রগুলোতে। 15ই আগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিয়ন্ত্রক সংস্কারের জন্য জোরালো আহ্বান জানিয়েছিলেন। একবিংশ শতাব্দীর ভারতের জন্য আইনগুলো নতুন করে প্রণয়নের প্রয়োজনীয়তার কথা সংস্কার ধারায় বোঝা গিয়েছিল। এর মধ্যে শ্রম সংস্কার, ভারতের উন্নয়ন অভিযাত্রার কেন্দ্রে শ্রমিকদের রাখা, পরবর্তী প্রজন্মের সহজ, ন্যায়সঙ্গত জিএসটি সংস্কারে মধ্যবিত্তের জন্য স্বস্তি, নির্মাণ অনুমতি এবং পরিবেশগত ছাড়পত্রের সংস্কার, ইওডিবির বিশাল পুনঃস্থাপনা স্ব-উদ্যোগীদের কাজ সহজ করছে, ক্ষুদ্র সংস্থাগুলোকে বড় করে ভাবার সুযোগ দিতে এমএসএমই সংস্কারে বিশ্ব বাজার উন্মুক্তকরণ, প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগে উল্লেখযোগ্য সংস্কার, গ্রামীণ কর্মসংস্থান সংস্কার, মাইল ফলক বাজার নিরাপত্তা সংস্কার, অপরাধীকরণ যুগের অবসানে মানুষের আস্থা বৃদ্ধি, সামুদ্রিক ও নীল অর্থনীতি সংস্কার, শিক্ষা সংস্কার, ভারতের পারমাণবিক যাত্রার জন্য নতুন যুগ। 2025 মানে কাঠামোগত সংস্কারের এক নির্ণায়ক বছর, যেখানে সহজ আইন, শক্তিশালী ব্যবস্থা, সহনশীল মুদ্রাস্ফীতি এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতা 2047-এ বিকশিত ভারতের ভিত্তি রচনা করেছে। সংবাদ কক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী, আগরতলা। আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার বলেছেন, বাল্যবিবাহ একটি অভিশাপ। সমাজ থেকে এই অভিশাপ মুক্ত করতে হলে প্রতিটি নাগরিককে আরও বেশি সচেতন হতে হবে। আজ বিটারবন কমিউনিটি হলে বাল্যবিবাহ মুক্ত ভারত অভিযানের অঙ্গ হিসেবে শিক্ষা, সুরক্ষা ও সুযোগ, প্রতিটি শিশুর অধিকার শীর্ষক সচেতনতামূলক আলোচনায় তিনি কথা বলেন। তিনি বলেন, বাল্যবিবাহ রোধ করতে হলে শিক্ষাকে হাতিয়ার করতে হবে। এইসব প্রতিবন্ধকতা দূর করতে সরকার নারী শিক্ষা, নারীর ক্ষমতায়ন ও তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার বিষয়ে বিভিন্ন পরিকল্পনা নিয়েছে। এইসব সুযোগ সুবিধা গ্রহণ করে প্রতিটি অভিভাবককে তার ছেলে মেয়েদের ভবিষ্যৎ সুরক্ষিত সুন্দর করে গড়ে তোলার ক্ষেত্রে ভূমিকা নিতে হবে। তাহলে 2030 সালের মধ্যে দেশ এবং রাজ্যকে বাল্যবিবাহ মুক্ত হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। বক্তব্য রাখেন আগরতলা পৌর নিগমের উত্তর জোনালের চেয়ারম্যান প্রদীপ চন্দ, ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, সদর মহকুমা শাসক মানিকলাল দাস প্রমুখ। বিকশিত ভারত জি রামজি আইন জনজাতি কৃষকদের জীবিকা উন্নয়নে সুদূরপ্রসারী সুফল আনতে চলেছে। এই আইনের ফলে সমন্বিত কৃষি ব্যবস্থার বিস্তার ঘটায় জনজাতি এলাকায় কৃষি হয়ে উঠবে আরও লাভজনক ও সুস্থায়ী। বিকশিত ভারত জি রামজি আইনের ফলে শস্য চাষের পাশাপাশি পশুপালন, মৎস্য চাষ, উদ্যান ও বনজ সম্পদের সমন্বিত ব্যবহার সম্ভব হবে। এতে একদিকে যেমন উৎপাদন বাড়বে, অন্যদিকে আয়ের একাধিক উৎস তৈরি হবে। এই আইনের আওতায় প্রশিক্ষণ, আধুনিক প্রযুক্তি ও বাজার সংযোগ নিশ্চিত হওয়ায় কৃষকদের আয় বৃদ্ধি পেয়ে তাদের জীবনমানও উন্নত হবে। এমনটাই বললেন রাজ্য কৃষি বিজ্ঞান কেন্দ্রের পশ্চিম জেলার বরিষ্ঠ বিজ্ঞানী ডক্টর গণেশ দাস। আমার নাম ডক্টর গণেশ দাস। আমি পশ্চিম ত্রিপুরা কৃষি বিজ্ঞান কেন্দ্রে সিনিয়র সায়েন্টিস্ট হেড হিসেবে রয়েছি। বিকশিত ভারত জি রামজি আইন, প্রথমত আমরা যদি দেখি ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে এই প্রকল্পটি কিন্তু একটা বিশাল লাভজনক হিসাবে কাজ করবে। এই প্রকল্পে কিন্তু যেমন 100 দিনের থেকে 125 দিন হয়েছে, এই 25 দিন যে ম্যান্ডেজ বাড়লো, যেটা কিন্তু আমাদের ইন্টিগ্রেটেড ফার্মিং সিস্টেমের ক্ষেত্রে কিন্তু কৃষক ভাই বোনরা এর কিন্তু ব্যবহার করতে পারবে। এর মাধ্যমে কিন্তু আমাদের বিশেষ করে যারা জনজাতি কৃষক ভাই বোন রয়েছেন তাদের কিন্তু একটা বিশাল উপকার কিন্তু আসতে চলেছে। তাই বলা যায়, এই আইন জনজাতি সমাজকে যেমন আত্মনির্ভরশীল করে তুলবে, তেমনি বিকশিত ভারতের স্বপ্নকে বাস্তব রূপ দিতে বিশেষ ভূমিকা নেবে। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী, আগরতলা।
শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নালে বলেছেন, রাজ্য সরকার পিলাকে প্রত্নতাত্ত্বিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রচেষ্টা নিয়েছে। কেন্দ্রীয় জনজাতি বিষয়ক মন্ত্রকের প্রতিমন্ত্রী দুর্গাদাস উইকে বলেছেন, প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় জনজাতিরা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্যমন্ত্রী অধ্যাপক ড মানিক সাহা বলেছেন, রাজ্যে পরিকাঠামো উন্নয়নের কাজে প্রবাসীদের যুক্ত করতে হবে। বিদেশমন্ত্রী ড এস জয়শঙ্কর পাকিস্তানের সমালোচনা করে বলেছেন, পাকিস্তান কয়েক দশক ধরেই সন্ত্রাসবাদকে সমর্থন করার জন্য প্রশিক্ষণ দিচ্ছে। স্থানীয় সংবাদ আজ এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ শোনা যাবে আগামীকাল সকাল 7:35 মিনিটে।